হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলার্নার ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 3 অর্থাৎ রাসায়নিক গণনা সম্পর্কে আলোচনা করব। খুব একটা ছোট চ্যাপ্টার। দেখো, মাধ্যমিকে ওয়েটেজ বলতে 3 নম্বরের ওয়েটেজ থাকে, এখান থেকে একটা শর্ট কোশ্চেন এমসিকিউ এবং একটা 2 নম্বরের ম্যাথ থাকে কিন্তু এখান থেকে। তাই এটা স্পেশালি আমরা বলতে চাইবো যে এটা হচ্ছে ম্যাথের চ্যাপ্টার, কিন্তু তার আগে একটুখানি থিওরি পোর্শন আছে, সেটাকে আমরা করে নেবো, কারণ থিওরি এই পোর্শন থেকেই কিন্তু আমাদের এমসিকিউটা জেনারেলি আসে। তো দেখো, রাসায়নিক গণনা বলতে আমরা কি বুঝবো, এই চ্যাপ্টারে আমরা কি পড়বো। এখানে বেসিক্যালি আমরা পড়বো রাসায়নিক বিক্রিয়া দেওয়া থাকবে, আমাদের বিক্রিয়ার সমীকরণ দেওয়া থাকবে ব্যালেন্স অবস্থায়, এবং সেখান থেকে তোমার কোনো একটা উপজাত বিক্রিয়াজাত পদার্থ, মনে করো এক্স গ্রাম উপজাত বিক্রিয়াজাত পদার্থ পাওয়ার জন্যে কোনো একটা বিক্রিয়ক পদার্থ, মনে করো ওয়াই, সেটা আমার কত গ্রাম লাগবে বা কত মোল লাগবে, বা এত মোল বা এত গ্রাম আমি বিক্রিয়ক পদার্থ ইউজ করেছি, তার রেসপেক্টে বিক্রিয়াজাত পদার্থ কত গ্রাম বা কত মোল লাগবে, এইগুলো আমাদের গণনা করে বার করতে হবে। এই চ্যাপ্টারটা করার জন্যে আমাদের কিন্তু মোল সম্পর্কে এবং গ্যাসের মানে বিভিন্ন পদার্থের আণবিক ভর, পারমাণবিক ভর, এইগুলো সম্পর্কে আমাদের কিন্তু ধারণা রাখতে হবে। তাই এই চ্যাপ্টারটা কিন্তু লিঙ্কড আছে ক্লাস 9-এর মোলের ধারণা চ্যাপ্টারের সাথে। তোমরা যারা ক্লাস 9-এ মোলের ধারণা চ্যাপ্টারটা খুব একটা ভালো করে হয়নি তোমরা আমার 9-এর প্লেলিস্টে যাও এবং সেখানে মোলের ধারণা আগে করে নাও, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ঢুকে পড়ি। দেখো, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। এই ভরের সংরক্ষণ সূত্র বলতে কি, রাসায়নিক বিক্রিয়া কতগুলো সূত্র মেনে চলে, তারই মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে আমাদের ভরের সংরক্ষণ সূত্র। কীরকমভাবে রাসায়নিক বিক্রিয়ার রেসপেক্টে তুমি কিন্তু ভাববে, এটা বলা হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ক পদার্থের মোট যে ভর হয় আর বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, এই দুটো কিন্তু পরস্পরের সাথে সমান থাকে। অর্থাৎ কি বলতে চাইলো, মনে করো এই একটা রাসায়নিক বিক্রিয়া A প্লাস B, এ দুটো আমাদের বিক্রিয়ক পদার্থ, এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে, C আর D উৎপন্ন করেছে, অর্থাৎ এই দুটো বিক্রিয়াজাত পদার্থ। এবার মনে করো তোমার A গ্রাম লেগেছে, A গ্রাম, আর B প্রয়োজন হয়েছে B গ্রাম, আর C এর মনে করো ছোটো হাতের C গ্রাম লেগেছে এবং D গ্রাম লেগেছে। তাহলে আমি বলবো যে এই A প্লাস B গ্রাম, মানে যত গ্রাম এখানে লেগেছে তত গ্রাম কিন্তু এখানেও তৈরি হবে। অর্থাৎ মোট ভর বিক্রিয়ার এদিকে যা ভর থাকবে, বিক্রিয়ার এদিকেও তাই ভর থাকবে। অর্থাৎ A পদার্থটা মনে করো A গ্রাম লেগেছে আমার, A গ্রাম, B পদার্থটা B গ্রাম লেগেছে, তাহলে এদিকেও A প্লাস B গ্রাম টোটাল লেগেছে। তাহলে এদিকে আমার কত হবে, আমি ধরছি এটা C গ্রাম উৎপন্ন হয়েছে, এটা D গ্রাম উৎপন্ন হয়েছে, তাহলে C প্লাস D গ্রাম হবে। এবার দেখা যাবে যে দুদিকেই দুটো যোগ করলে সমান আসছে আমাদের ভরটা, এটাই বলতে চাইছি। এটাই হচ্ছে আমাদের ভরের সংরক্ষণ সূত্র রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। এবার দেখো, জেনারেল কেসে কি হয়, কিছু কিছু বিক্রিয়া থাকে তাপ শোষী বিক্রিয়া, আবার কিছু কিছু বিক্রিয়া থাকে তাপ মোচী বিক্রিয়া। কি হয়, কোনো বিক্রিয়াতে শক্তি উৎপন্ন হয়, আবার কোনো বিক্রিয়ায় শক্তি শোষণ হয়। সেখানে কিন্তু বিক্রিয়ার দুদিকে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থতে ভরের কিন্তু সামান্য একটুখানি পার্থক্য ঘটে। সবসময় যে একদম পুরোপুরিভাবে এই ভরটা মেনটেন হয় সেটা কিন্তু একদমই নয়, খুব সামান্য একটা ভরের পার্থক্য ঘটে, খুব সামান্য, অর্থাৎ খুব সামান্য ΔM দিয়ে প্রকাশ করতে পারি, একটা ভরের পার্থক্য ঘটে। এটা এতই সূক্ষ্ম হয় আমাদের কিন্তু তুলা যন্ত্রে এই মেজারমেন্টটা করা যায় না, খুবই সূক্ষ্ম কিন্তু একটা ভর নষ্ট হয়। দেখো এর সম্পর্কে কি, তাহলে হিসেব মতো আমরা যে ভরের সংরক্ষণ সূত্র পড়লাম সেটা ভায়োলেট হচ্ছে। দেখো, ভায়োলেট কিছু নয়, এখানে আরেকটা সূত্র আসছে, ভর এবং শক্তির নিত্যতা সূত্র। আমরা দেখো ছোটোবেলায় পড়েছিলাম যে ভর এবং শক্তি, এই গোটা মহাবিশ্বে টোটাল পরিমাণ ভর এবং শক্তি পরিমাণ ধ্রুবক। ভর এবং শক্তিকে না ধ্বংস করা যায় না তৈরি করা যায়, কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার করা যায়। অর্থাৎ ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, আবার শক্তিকে ভরকে রূপান্তর করা যায়। অর্থাৎ ভর যেটা নষ্ট হয়েছে সেটা নষ্ট হয়ে গিয়ে কী উৎপন্ন করেছে, শক্তি উৎপন্ন করেছে। কোথাও আবার শক্তি লেগেছে, হয়তো দেখবে কোনো রিয়াকশান করার জন্য হিট দিতে হয়, তার ফলে ওই যে শক্তিটা এনার্জি দেওয়া হয়েছে তার ফলে এক্সট্রা মাস কিন্তু এদিকে অ্যাড হয়েছে। তার জন্য কি আইনস্টাইনের E=mc², এই সমীকরণ থেকে এর অ্যান্সারটা পাওয়া যায়। কি বলছি, যে শক্তি এবং ভর পরস্পরের তুল্য। কি সূত্রটা কি, E=mc², অর্থাৎ এখানে E কি আমাদের আগে জানতে হবে। E হচ্ছে শক্তি, এনার্জি, M হচ্ছে গ্রামে প্রকাশিত ভর, এবং C হচ্ছে আমাদের আলোর
বেগ, অর্থাৎ কোনো পদার্থে যদি 1 গ্রাম ভর, যদি 1 গ্রাম পরিমাণ ভর নষ্ট হয় তাহলে সেখান থেকে আমরা কি পরিমাণ শক্তি পেতে পারবো। দেখো কোনো পদার্থের 1 গ্রাম ভর শক্তিতে রূপান্তরিত হলে কি পরিমাণ শক্তি পাবো। দেখো এম এর জায়গায় কি বসাবো আমরা, 1 বসাবো, আর সি এর জায়গায় আমরা সিজিএস পদ্ধতিতে, দেখো গ্রাম যেহেতু ভরের সিজিএস একক, সেহেতু সিজিএস পদ্ধতিতে সি এর মান বসাবো। কত সেটা, 3 × 10⁻10 আমাদের সেন্টিমিটার পার সেকেন্ড, তার স্কোয়ার হয়ে যাবে, সূত্র যেহেতু স্কোয়ার আছে। তাহলে আসছে 9 × 10⁻20 এত আর্গ। অর্থাৎ 1 গ্রাম যদি আমাদের ভর বিনষ্ট হয়, রূপান্তরিত হয়, কতটা পরিমাণ শক্তির রূপান্তরিত হবে, 9 × 10⁻20 আর্গ শক্তি আমরা পাবো। তো এই গেল আমাদের ভর এবং শক্তির নিত্যতা সূত্র। তো জেনারেল কেসে আমরা এই গণনার সময় এটাকেই ধরে নেব যে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে মোট ভর কিন্তু একই থাকছে। আমরা অঙ্কগুলো এই রেসপেক্টেই করব, যে সামান্য চেঞ্জটা হয় সেটা কোথাওই ধরা পড়ে না গো, তাই আমরা এটাকে নেগলেক্ট করব, কিন্তু এটা আমাদের জেনে রাখতে হবে। দেখো এবার আমরা একটা জায়গাতে যাচ্ছি যেটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব মানে কি। দেখো বাষ্প ঘনত্ব মানে হচ্ছে একই চাপ এবং তাপমাত্রায় কোনো গ্যাসের ওজন সম আয়তন হাইড্রোজেনের ওজনের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হবে। মনে করো একটা গ্যাস নিয়েছো তুমি নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট ওজনের, এবং ওই একই পরিমাণ হাইড্রোজেন গ্যাস নিয়েছো, এই দুজনকার ওজনের যে রেশিও হবে, যে অনুপাত হবে, তাকেই বলা হবে আমাদের বাষ্প ঘনত্ব। অর্থাৎ বাষ্প ঘনত্বকে বড় হাতে ডি দিয়ে প্রকাশ করা হয়। ডি = মনে করো আমি ভি আয়তন নিয়েছি, কত আয়তন নিয়েছি, ভি আয়তন, ভি আয়তন ওই গ্যাসটাও নিয়েছি এবং হাইড্রোজেন গ্যাসও নিয়েছি। তাহলে ভি আয়তন যে গ্যাসটা আমি নিয়েছি সেই গ্যাসের যা ওজন হবে বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন, এটা আর কিছুই না, এটাই হচ্ছে আমাদের বাষ্প ঘনত্ব। দেখো এবার আয়তনে ওজন আমরা কি বলতে পারি, তাহলে ভি লিটার গ্যাসের ভর, এই ওজনটাকে আমরা ভরে ট্রান্সফার করে দিতে পারি, কারণ ওজন সমান আমরা কি জানি, ওজন সমান হচ্ছে ভর ইন্টু জি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। দেখো ওপরেও জি নিচেও জি থাকবে, হাইড্রোজেনের ক্ষেত্রেও কি হবে, ভর ইন্টু জি। এখানে ভর দুটো চেঞ্জ হতে পারে কিন্তু জি দুটো সেম, তাই জি জি কেটে যাবে। তাই আমরা ওজন থেকে এখানে ভর লিখে দিয়েছি, যে আমরা এখানে আয়তনটা আমি ধরে নিলাম ভি লিটার, আমি আয়তন নিয়েছি, সাপোজ ভি আয়তন বা ভি লিটার আমি নিয়েছি। ভি লিটার গ্যাসের ভর যা হবে আর ভি লিটার হাইড্রোজেনের যে ভর হবে, সেই রেশিওটাকেই বাষ্প ঘনত্ব প্রকাশ করে। আবার দেখো এটাকে আমরা অন্যভাবে কীভাবে লিখতে পারি। দেখো অ্যাভোগাড্রোর প্রকল্প আমরা পড়েছিলাম 2 নম্বর চ্যাপ্টারে গ্যাসের আচরণে। অ্যাভোগাড্রো কি বলেছিল, যে ভি লিটার কোনো গ্যাসে যদি এন সংখ্যক অণু থাকে, তাহলে ভি লিটার হাইড্রোজেন গ্যাসেও এন সংখ্যক অণু থাকবে। আমি ধরছি যে গ্যাসটা আমি নিয়েছি তার যে ভি লিটার আয়তনটা নিলাম, তার মধ্যে আমার অণুর সংখ্যা কতগুলো, এনগুলো অণু আছে, অর্থাৎ ভি লিটার ওই গ্যাসটায় কতগুলো অণু আছে, এন আছে। তাহলে অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে ভি লিটার হাইড্রোজেন গ্যাসেও কতগুলো অণু থাকবে, এন সংখ্যকই অণু থাকবে। তাহলে আমরা বলতে পারি এন সংখ্যক অণুর ভর বাই এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর, এটা রেশিও হলো, এটাও কি, এটা হচ্ছে বাষ্প ঘনত্ব। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এন সংখ্যক না বলে এবার আমরা লিখতে পারি, দেখো এন ইন্টু 1, এন সংখ্যক মানে এন ইন্টু একটি অণুর ভর, একটি অণুর ভর বাই এন ইন্টু একটি হাইড্রোজেন অণুর ভর। যদি আমি উপর নিচে এন কেটেও দিই তাহলে কি পড়ে থাকবে আমার, একটি অণুর ভর। তাহলে একটি যে গ্যাসটা নিয়েছিলাম সেই গ্যাসটার একটি অণুর ভর বাই আমাদের একটি হাইড্রোজেন অণুর ভর। প্রথমে একটা হাইড্রোজেন অণুর ভর ধর। এবার হাইড্রোজেন কি হয়, হাইড্রোজেন H2 আকারে থাকে, অর্থাৎ একটা অণুতে হাইড্রোজেনের কটা পরমাণু থাকে, 2টো পরমাণু থাকে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখেছি 2 ইন্টু একটি হাইড্রোজেনের পরমাণুর ভর। কেন করছি এটা, কারণ দেখো তুমি যদি 1/2টাকে সেপারেট করো তাহলে কি আসছে, একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এই যে রেশিওটা, এই রেশিওটা কাকে ডিনোট করে, আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, এই রেশিওটা ডিনোট করবে গ্যাসের আণবিক ভরকে, অর্থাৎ এমকে। আমরা যে গ্যাসটা নিয়েছিলাম তার আণবিক ভরকে ডিনোট করবে। তাহলে আমরা লিখতেই পারি যে বাষ্প ঘনত্ব = 1/2 ইন্টু গ্যাসের আণবিক ভর। তাহলে আমরা টোটাল কি পেলাম, যে D = 1/2 অফ M। তাহলে এখান থেকে যদি আমি ঘুরিয়ে লিখি, দেখো 2টা এখানে গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ, তাহলে M = 2D। অর্থাৎ আমরা কি রিলেশন পেয়ে গেলাম, অর্থাৎ গ্যাসের আণবিক ভর = 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। এই রিলেশনটা কিন্তু তোমরা মনে রাখবে, আণবিক ভর = 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব, অর্থাৎ M = 2D।
এই রিলেশনটা থেকেই আমাদের এমসিকিউতে কোশ্চেন দেয়। ডাইরেক্ট হয়তো এটাই দিয়ে দিল, অথবা কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব দিয়ে দিল, তোমাকে আণবিক ভর জানতে চায়, কোনো গ্যাসের আণবিক ভর দিয়ে দিল, তোমাকে বাষ্প ঘনত্ব জানতে চায়। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। দেখো যেমন এক্সাম্পল তোমাকে দিই, বললো তোমাকে অক্সিজেন O2 এর আণবিক ভর 32, O2 এর আণবিক ভর কত বললো 32, অর্থাৎ O2 এর m সমান হচ্ছে 32। তাহলে বাষ্প ঘনত্ব কত, ডি সমান কত? সিম্পলি দেখো ডি সমান কী হয়, হাফ অফ এম। তাহলে আমরা এমকে মানে 32কে 2 দিয়ে ভাগ করে দেবো, কত হবে 16। তাহলে অক্সিজেনের কত হয়ে যাবে, বাষ্প ঘনত্ব 16 হয়ে যাবে। এইভাবে সিম্পল আমাদের কিন্তু একটা এমসিকিউ দেয় এখান থেকে, অর্থাৎ গ্যাসের আণবিক ভর ইজ ইকুয়াল টু 2 ইন্টু গ্যাসটির বাষ্প ঘনত্ব। তো এই গেল আমাদের এই চ্যাপ্টারটা থিওরির পার্ট। এরপরে আমরা ডাইরেক্ট ঢুকে যাব এই চ্যাপ্টারে কী কী অঙ্ক আছে সেই ব্যাপারে। দেখো তো আমরা প্রথমে কি একটা অঙ্কতে চলে এসেছি। কি বলা আছে যে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3কে উত্তপ্ত করতে হবে, ব্যাস আর কিছু নেই, জাস্ট এইটুকু অঙ্কটা দেওয়া আছে। এবার এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেটা জানতে হবে প্রথমেই সেটা হচ্ছে কিছু কিছু মৌলের পারমাণবিক ভর কিন্তু আমাদের একটু মুখস্থ রাখতে হবে। দেখো আমাদের কোশ্চেনে গিভেন থাকবে, যেমন এই কোশ্চেনটায় তোমার হয়তো কে এর পারমাণবিক ভর কত হবে সেটা দেয়া থাকবে, অর্থাৎ দেয়া থাকবে K ইজ ইকাল টু আমাদের 39। এবার এটা দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু তোমাকে এই ছকটা কিছু কিছু ইম্পর্টেন্ট, সব কটার নয়, কিছু কিছু ইম্পর্টেন্ট এই পারমাণবিক ভরগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন হাইড্রোজেনের কত হয় 1, কার্বনের কত 12, নাইট্রোজেনের কত 14, অক্সিজেনের কত 16, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, ফসফরাসের 31, সালফারের 32, আমাদের ক্লোরিনের 35.5, ক্লোরিন সব কটা কিন্তু ইম্পর্টেন্ট, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, Fe মানে আয়রনের হচ্ছে 55.5, কপার Cu 63.5, জেডেনের 65.5, আর ব্রোমিন 79.90। এই কয়েকটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে, তবে আমরা এই অঙ্ক করতে পারবো, না হলে কিন্তু করতে পারবো না। এবার দেখো এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। কি কি স্টেপ, দেখো এখানে স্টেপগুলো কি কি আছে। দেখো এটার অঙ্কগুলোর 3-4 টাইপ হয়। প্রথমে দুটো টাইপ নিয়ে আলোচনা করা হচ্ছে। একটা হচ্ছে ভর টু ভর ক্যালকুলেট। দেখো কি বলা হয়েছে, 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3 উৎপন্ন হবে, অর্থাৎ একটা ভর দেওয়া আছে, সেখান থেকে আরেকটা ভর আমাকে বার করতে হবে, গ্রাম থেকে আরেকটা গ্রাম আমাকে বার করতে হবে, অর্থাৎ এটা কি ভর টু ভর। বা এটা আরেকটা টাইপ হয় মোল টু মোল, হয়তো এই অঙ্কটাই দেবে যে 2 মোল অক্সিজেন থেকে কত মোল আমাদের 2 মোল অক্সিজেন উৎপন্ন করতে কত মোল KClO3 লাগবে, এরকম মানে মোল টু মোল বা ভর টু ভর আমরা বলতে পারি। এই অঙ্কগুলো করার জন্য আমাদের কী কী স্টেপ নিতে হবে, প্রথমে হচ্ছে সমতাযুক্ত সঠিক রাসায়নিক সমীকরণ দ্বারা সংশ্লিষ্টটাকে প্রকাশ করতে হবে। যেটা বলা হয়েছে যে বিক্রিয়ার দ্বারা, অর্থাৎ KClO3 থেকে যে কিভাবে অক্সিজেন তৈরি হচ্ছে তার সঠিক বিক্রিয়াটা তোমাকে কিন্তু আগে লিখতে হবে, এবং সেটা ব্যালেন্স অবস্থায়, এবং এটা তোমাকে লিখে দেওয়া থাকবে না। অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক গণনার অঙ্কগুলো করতে গেলে এই খানটাতেই কিন্তু স্টুডেন্টরা মার খেয়ে যায়। চ্যাপ্টারটায় কি কিছু রাসায়নিক বিক্রিয়া তোমাদেরকে মুখস্থ করতে হবে, অর্থাৎ আপ টু তোমরা ভেবে নাও যে তোমরা ক্লাস 7-8 থেকে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো পড়ে এসেছিলে সেই রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু তোমাদেরকে সব মুখস্থ রাখতে হবে। এটা একটা প্রসেস। আর একটা হয় তোমরা হিউজ পরিমাণে এই চ্যাপ্টারের অঙ্ক প্র্যাকটিস করবে, সেখান থেকেই তোমাদের কিন্তু কমন চলে আসবে। কিছু কিছু কমন টাইপ আছে যেগুলোই দেয়, কিন্তু কিছু কমন বিক্রিয়া যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, বিক্রিয়া তোমাকে দিয়ে দেবে না, তোমাকে বিক্রিয়াটা নিজেকেই লিখতে হবে এবং বিক্রিয়াটার ব্যালেন্সও নিজেকেই করতে হবে। ফার্স্ট স্টেপ এটা। তাহলে প্রথমে আমি কি করব, ফার্স্ট স্টেপ অনুযায়ী এই যে KClO3 থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে তার বিক্রিয়াটা আমি লিখব। দেখো কি হয়, KClO3 এটাকে যদি আমি হিট দিই, তাপ দিই, তাহলে কি হয়ে যায়, KCl থাকে আর এর সঙ্গে উৎপন্ন হয় অক্সিজেন O2 উৎপন্ন হয়। এবার দেখো এইটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। এবার এই রাসায়নিক বিক্রিয়া কিন্তু আমাদের ব্যালেন্স অবস্থায় নেই। কি বলেছে, সমতাযুক্ত। কেন নেই, দেখো এখানে অক্সিজেনের কটা পরমাণু আছে, 2টো পরমাণু, এখানে 3টে পরমাণু আছে। K আর Cl এটা আমাদের হয়তো ঠিক থাকতে পারে, কিন্তু এটা কিন্তু আমাদের অক্সিজেনটা সমান নেই। তাহলে আমরা কি করব, দেখো ব্যালেন্স করতে গেলে, অক্সিজেন সমান করতে গেলে 2 আর 3 যেহেতু আছে, তাহলে একটাই উপায়, আমি এখানে 2 দিয়ে দিলাম। 2 দিয়ে দিলে অক্সিজেন কটা হয়ে গেল, 3 দুগুণে 6টা হয়ে গেল, 6টা পরমাণু। তাহলে এখানে অক্সিজেন 2টো আছে, তাহলে এখানে আমি 3 করে দেবো,
দেখো 3 দুগুণে 6টা অক্সিজেন আমার হয়ে গেল। এবার এখানে যেটা হয়ে গেল যেটা হচ্ছে কে আর সিএল এরাও দুটো করে হয়ে গেল। তাহলে দেখো এখানেও কে সিএল আছে, সামনে আমি 2 লিখে দিলাম, ব্যাস কে সিএল হয়ে গেল। আচ্ছা একটা কথা তোমাদেরকে মনে রাখি, তো আমি আশা করছি যে তোমরা সবাই সমতা কী করে করতে হয় অর্থাৎ ব্যালেন্সিং কী করে করতে হয় রাসায়নিক বিক্রিয়ার সেটা তোমরা অলরেডি জানো, কারণ এটা আমাদের ক্লাস 7-এ শেখানো হয়। যদি কেউ না জানো তাহলে আগে সেটা শিখো, এবং তোমাদের যদি মনে হয় যে কী করে ব্যালেন্সিং শিখবো তার একটা সেপারেট ভিডিও করতে হবে, কমেন্টে জানিও, আমি করে দেবো। একটা কথা বলে রাখি, ব্যালেন্স করার সময় আমাদের সংখ্যা বসানোর জায়গা কিন্তু এই যে যৌগগুলো লেখা আছে, যৌগ বা মৌলগুলো তার সামনেটা। আমরা কিন্তু এখানে ফটাম করে 2 লিখতে পারি না, এখানে 2 লিখলেই কিন্তু আমাদের এই যৌগটাই চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমাদের লিমিটেশান আছে কিছু, সেগুলো রাসায়নিক সমতা বিধানের কিছু নিয়ম আছে। ঠিক, আমি ধরছি যে তোমরা জানো, যদি না জানো কমেন্টে জানিও, আমি সেপারেট ভিডিও করবো। দেখো এটা ব্যালেন্স হয়ে গেল, ফার্স্ট স্টেপ আমাদের হয়ে গেল। এবার কি বলা হয়েছে সেকেন্ড স্টেপে, বিক্রিয়ক এবং বিক্রিয়িত পদার্থের সংকেতের নিচে আপেক্ষিক মোল, মানে মোল সংখ্যা তুমি ভাবো, মোল সংখ্যা অথবা আপেক্ষিক ভর বা পারমাণবিক ভর লেখা হয়, যেটা আমাদের কোশ্চেনে যেভাবে দেওয়া আছে সেভাবে দেওয়া আছে। দেখো যদি আমি মোল সংখ্যা লিখি, মোল সংখ্যা কী করে বুঝবো, দেখো KClO3 এর সামনে যে নাম্বারটা আছে এটাই হচ্ছে এর মোল সংখ্যা, অর্থাৎ আমি এর নিচে লিখবো 2 মোল, 2 মোল, অর্থাৎ 2 মোল আমাদের KClO3 লেগেছে। তার জন্য কত মোল অক্সিজেন তৈরি হয়েছে, দেখো 3 মোল অক্সিজেন, সামনে যে সংখ্যাটা আছে কেবলমাত্র, তাহলে হচ্ছে 3 মোল আমাদের অক্সিজেন তৈরি হয়েছে। আর যদি KCl এর হিসেব চাই তাহলে দেখো 2 মোল, তাহলে লিখবো 2 মোল। কিন্তু আমাদের দেখো এটার প্রয়োজন কিন্তু এই মুহূর্তে নেই, কারণ আমাদের অঙ্কটার দিকে তুমি যদি তাকাও লেখা আছে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3 উত্তপ্ত করতে হবে। অর্থাৎ আমাদের যা কাজ KClO3 এবং এই অক্সিজেন এই দুটোকে নিয়ে, মাঝখানে এই প্রোডাক্টটাকে নিয়ে আমাদের কোনো দরকার নেই। হ্যাঁ রাসায়নিক বিক্রিয়া লেখার জন্য দরকারি, কিন্তু এর পরের যে ক্যালকুলেশন তার জন্য এটা দরকার নেই, মানে আমাদের টার্গেট এটা টু এটা। দেখো এই হলো মোল দিয়ে প্রকাশ। এবার আমরা করব ভর দিয়ে প্রকাশ, অর্থাৎ KClO3 এবং আমাদের যে টার্গেট দুটো এলিমেন্ট আছে অক্সিজেন, এদেরকে আমরা কিসে প্রকাশ করব, ভরে প্রকাশ করব, অর্থাৎ আণবিক ভর দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এই যে 2 মোল কাজে লেগেছে আমাদের, এই 2 মোলকে যদি ভরে প্রকাশ করি কত গ্রাম KClO3 লাগছে এবং কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হচ্ছে, তার জন্য কি করতে হবে, দেখো এই পারমাণবিক ভর থেকে কিভাবে আণবিক ভর বার করা হয় তার নিয়মটা আমরা ক্লাস 9-এ মোলের চ্যাপ্টারে শিখেছি। দেখো যারা জানো তারা তো ভালো, আর যারা জানো না দেখো কী হবে KClO3, কে এর পারমাণবিক ভর কত, কে এর পারমাণবিক ভর আছে আমাদের 39 যোগ, ক্লোরিনের কত আছে আমাদের 35.5, এগুলো সব যোগ করে করে যেতে হবে। আচ্ছা অক্সিজেনের কতগুলো, অক্সিজেনের কত হয় 16 হয়, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে অক্সিজেন কতগুলো পরমাণু আছে, 3খানা পরমাণু আছে, অর্থাৎ 3 দিয়ে আমরা গুণ করবো এটাকে। আচ্ছা এই হলো আমাদের 1 মোল KClO3 আণবিক ভর। এবার এটা দেখো 2 মোল আছে, তাহলে এই টোটালটা যেটা বেরোবে এটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, যেহেতু 2 মোল আছে। তাহলে এটাকে প্রথমে ক্যালকুলেশন করতে হবে, কত আসবে 2 গুণ 39 প্লাস 35.5 প্লাস 48, তাহলে এটা আসছে 2 ইন্টু 22 হাতে রইল 2.5, এখানে এলো হাতে রইল 2, 4 5 6 7 8 9 10 11 12 দেখো 122.5 এলো এটা যোগ করে। এবার এটাকে কি করব, আমি এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে 5 দুগুণে 0, হাতে রইল 1, 2 দুগুণে 4, এটাকে 5, 2 দুগুণে 4, 2 1 2, অর্থাৎ 245 গ্রাম আমাদের এলো, 245.0 বা 245 গ্রাম আমাদের KClO3 লেগেছে। এবার দেখো অক্সিজেনের হিসেব করি, অর্থাৎ অক্সিজেন কত হয়েছে, দেখো অক্সিজেনের কত হয়, একটা পরমাণুর ভর কত হয় 16 হয় পারমাণবিক ভর, কিন্তু কটা পরমাণু আছে, 2টো পরমাণু আছে, কিন্তু ক মোল আছে আবার 3 মোল আছে, অর্থাৎ 3 দিয়েও আমরা গুণ করে দেবো। তাহলে কি হবে, দেখো 3 ইন্টু 16 দুগুণে হবে আমাদের 32, আর 32 3 দুগুণে 6 9 96 এত গ্রাম। তাহলে এখান থেকে আমরা কি বুঝছি, দেখো এখান থেকে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে 96 গ্রাম, এই যে অক্সিজেন 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে গিয়ে আমাদের KClO3 কত গ্রাম লেগেছে,
245 গ্রাম আমাদের KClO3 লেগেছে। এবার এইখান থেকে আমরা বার করব 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে গেলে তাহলে কত গ্রাম আমাদের KClO3 লাগতো। তার জন্য দেখো, তার জন্য কি আমাদের থার্ড স্টেপ ফলো করতে হবে। সমীকরণে প্রাপ্ত ভর বা মোল সংখ্যাগুলি থেকে এবং প্রাপ্ত প্রদত্ত ডাটা থেকে পদার্থের নির্ণেয় ভর বা মোল সংখ্যা ঐকিক নিয়মে গণনা করা হবে। কিছুই নয়, তুমি ভাবো এবার ঐকিক নিয়মে গণনা করতে হবে। কিভাবে না, 96 গ্রাম অক্সিজেন পেতে গিয়ে KClO3 প্রয়োজন হচ্ছে 245 গ্রাম। তাহলে 1 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্যে কতটা লাগবে? আর আমাদের কোশ্চেনে কত গ্রাম বার করতে বলেছে? 20 গ্রাম বার করতে বলেছে। তাহলে 20 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য আমাদের কতটা KClO3 লাগবে, দেখো এইভাবে রিপ্রেজেন্ট করবো। তাহলে অতএব 96 গ্রাম O2 প্রস্তুত করতে KClO3 প্রয়োজন কত গ্রাম? 245 গ্রাম। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই তোমাদের। এরপর দেখো ঐকিক নিয়ম মানে আমরা কি শিখেছি? 1 গ্রামে বার করব। 1 গ্রাম O2 প্রস্তুত করতে KClO3 প্রয়োজন 245 বাই কত? 96 গ্রাম। আচ্ছা, এরপরে কি করব? এরপরে কত গ্রামে বার করতে বলেছে? 20 গ্রামে বার করতে বলেছে। তাহলে বার করো। 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে KClO3 প্রয়োজন 245 ইন্টু 20 বাই 96 গ্রাম। দেখো এটা আসবে। এবার এটাকে আমরা ক্যালকুলেট করব। যদি ক্যালকুলেট করি, যদি 2 দিয়ে করি আমরা, 2 10 2 কত হবে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16 যাচ্ছে না। তাহলে যদি আমি আবার 2 দিয়ে কাটি, এটা আসবে 5, এটা আসবে 2 4 24। এটা কাটাকাটি আর যাবে না, তাহলে আমাদেরকে এটা ভাগই করতে হবে। তাহলে এক কাজ করি, আমরা এই স্টেপটা না করে এটাকে 10ই রাখি, মানে আর না কেটে, আর এটাকে 48ই রাখি। তাহলে 10 আর এটা 48ই রাখি। তাহলে আমরা এক কাজ করি, এই 245কে 48 দিয়ে ভাগ করে দেখি কত আছে। দেখো 200 কত আছে? 45। এটাকে যদি আমরা 48 দিয়ে ভাগ করি, দেখো মিলবে না, ভাগ তো মিলবে না, পয়েন্টে অ্যান্সার আসবে আমাদের। কত হবে? 5 5 খাবে। 5 8 40 0 হাতে হলো 4 4 5 20 24। তাহলে এখানে 5 এলো। 5 যদি আসে এখানে একটা পয়েন্ট দেবো আমি। পয়েন্ট যদি আসে তাহলে এখানে কি আসবে? 0 আসবে। 48 1কে 48, তাহলে 2। এইবার যদি আমি একটা 0 বসাই তাহলে তো হচ্ছে না, তাহলে আরেকটা 0 বসাতে গেলে আমাকে 0 দিতে হবে। এখানে 0। 248 কতই হবে? এটা 4-এ যাবে, 4 4 16, 4 8 32, 2 হাতে রইল 3, 4 4 16, 7 18 19 19। দেখো এরপরে হয়েই যাবে, মিলবে না। তো অ্যাপ্রক্সিমেটলি আমরা দশমিকের পর 3 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি। তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি? অ্যাপ্রক্সিমেটলি সমান না 5.104। এটা কিন্তু এখানে কত ছিল? ইন্টু 10 ছিল। ইন্টু কী হবে? ইন্টু 10 সমান কত হবে? এটা 51.04 বা 0.04 এত কি গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। অর্থাৎ আমরা বলবো যে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3 লাগলো? 51.04 গ্রাম KClO3 লাগলো। তাহলে অতএব 20 গ্রাম O2 উৎপন্ন করতে 51.04 গ্রাম KClO3কে উত্তপ্ত করতে হবে। এই হলো আমাদের কমপ্লিট একটা অঙ্ক। আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটাকে বুঝতে পেরেছো। এবার দেখো 4 নম্বর স্টেপ কি আছে। 4 নম্বর স্টেপ বলা হয়েছে যে গণনার সময় সর্বক্ষেত্রে একরকম একক ব্যবহার করা হয়। এটা কিন্তু কোনো স্টেপ নয়, এটা একটা রুল বলতে পারো। এই রুলটা আমাদের ফলো করতে হবে। দেখো একটা কথা তোমাদেরকে বলি, যখনই আমরা আণবিক ভর বার করব, এটা তো আণবিক ভর, নাথিং বাট আণবিক ভর। এখান থেকে এসে ওই 2 মোলের জন্য কত আণবিক ভর, সেটাকে গ্রামে প্রকাশিত ভর এটাকে আমরা বলি। এটা অলওয়েজ গ্রামে আসবে। কিসে আসবে? গ্রামে আসবে। তাই টোটাল অঙ্কের ক্যালকুলেশনটা তোমার কিন্তু গ্রামে হবে। মনে করো তোমাকে এখানে 20 গ্রাম দিয়েছিল বলে আমাকে কিছু কনভার্ট করতে হলো না। কিন্তু সাপোজ মনে করো 20 গ্রামের জায়গায় দেওয়া ছিল 20 কেজি।
20 কেজি যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু 20 কেজি থেকে তোমাকে 20 কেজি থেকে গ্রামে কনভার্ট করে নিতে হতো। তো 20 কেজি সমান কত গ্রাম সেটা বার করে নিতে হতো। কেজির জায়গায় মনে করো এমজি দেওয়া আছে, মিলিগ্রাম দেওয়া আছে, তাহলেও কিন্তু আমরা গ্রামে নিয়ে আসবো। একটা কথা তুমি মনে রাখবে যে এই অঙ্কর ক্ষেত্রে ভর যখন দেবে তখন আমরা টোটাল এটাকে গ্রামে প্রকাশ করব। যদি গ্রামে না থাকে সব এগুলো তো গ্রামেই আসবে, যদি এখানে গ্রামে না থাকে তাহলে এগুলোকে আমরা কিসে প্রকাশ করব? গ্রামে প্রকাশ করব, দিয়ে ক্যালকুলেট করব, তবেই আমাদের অঙ্ক কিন্তু ঠিক হবে। তো এই হলো আমাদের পুরো একটা অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো নেক্সট কি বলেছি, বলছে কী পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে প্রথমেই আমাদেরকে রিয়াকশানটা লিখতে হবে। দেখো ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার রিয়াকশান হচ্ছে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের। তাহলে ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl এর রিয়াকশান হচ্ছে। HCl এর রিয়াকশান হলে কি হবে? এখান থেকে উৎপন্ন হয় আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 উৎপন্ন হয়, তার সঙ্গে আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় CO2, আর তার সঙ্গে কি উৎপন্ন হয়? জল উৎপন্ন হয় H2O। এই রিয়াকশানগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। এবার কি, এবার আমাদের ব্যালেন্স করতে হবে। দেখো ক্যালসিয়াম কটা আছে? এখানে একটা, এখানে একটা। আচ্ছা কার্বন এখানে একটা আছে, এখানে কার্বন কটা? এখানে একটা আছে। আচ্ছা অক্সিজেন এখানে 3টে আছে, তাহলে অক্সিজেন এখানে 2টো, এখানে একটা আছে। তো প্রবলেমটা হয়ে যাচ্ছে ক্লোরিন এখানে একটা, এখানে 2টো, আর এখানে হাইড্রোজেন একটা, ওখানে 2টো, অর্থাৎ ওদিকে 2টো করে আছে, তাহলে এখানে 2 দিয়ে দিলেই আশা করি হয়ে যাবে। দেখো হাইড্রোজেন 2টো, দেখো হাইড্রোজেন 2টো, আর ক্লোরিন 2টো, অর্থাৎ আমার ব্যালেন্স হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে ব্যালেন্স, খুব সোজা ব্যালেন্স ছিল। এরপরে কি করতে হবে? দেখো কি পরিমাণ গ্রাম, 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ গ্রামে প্রকাশ করতে হবে, অর্থাৎ আমার ভর টু ভর করতে হবে। ভর টু ভর করলে প্রথমে আমাদের কোনটা টার্গেট এলিমেন্ট, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে, অর্থাৎ আমাদের ক্যালসিয়াম কার্বনেট বার করতে হবে। ক্যালসিয়াম কার্বনেট 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, অর্থাৎ এই দুটো হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এই দুটোর আমরা কি করব? এই দুটোর আমরা আণবিক ভর বা গ্রামে প্রকাশিত আণবিক ভর আমরা বার করব। দেখো ক্যালসিয়ামের কত হয়? ক্যালসিয়ামের হয় আমাদের লিস্ট থেকে 40, পারমাণবিক ভর হয় 40। তাহলে 40 প্লাস কার্বনের কত হয়? কার্বনের হয় 12, আর অক্সিজেনের কত হয়? 16, কিন্তু অক্সিজেন কতগুলো আছে? 3টে আছে, তাহলে 3 × 16। এবার এখানে দেখো কিছু বাইরে গুণ করতে হবে না, কারণ এখানে 1 মোল আছে, তাই এটা যোগ করলেই আমাদের হয়ে যাবে। কত হবে এটা? 40 + 12, 3 × 16 48। দেখো 8 আর 2 10 আর 5 6 60, মানে এটা হচ্ছে 100 গ্রাম আসছে। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম আসছে। 100 গ্রাম থেকে আমরা কতটা কার্বন ডাইঅক্সাইড পেতে পারি? দেখো এটারও করবো। কার্বনের কত হয়? 12, প্লাস অক্সিজেনের কত হয়? 16, কিন্তু অক্সিজেন কতগুলো আছে? 2টো, তাহলে 2 × 16, তাহলে এটা হচ্ছে 12 প্লাস 16 দুগুণে 32, অর্থাৎ কত হবে? 2 4 3 4 44 গ্রাম। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে গেলে আমাদের কতটা ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হচ্ছে? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে কত বলেছে? 44 গ্রাম 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে হবে, তাহলে আমাদের কতটা ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে। এবার ঐকিক নিয়মে আমরা প্রবলেমটাকে লিখবো, অর্থাৎ 44 গ্রাম CO2 পেতে, কার্বন ডাইঅক্সাইড পেতে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 ব্যবহার করা হয় কত? 100 গ্রাম। এবার আমরা 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে CaCO3 ব্যবহার করব কত? বার করব 100/44, এত গ্রাম। এবার বলেছে 66 গ্রাম CO2 পেতে CaCO3 ব্যবহার করা হবে কত? 100 × 66/44। দেখো 11 দিয়ে কাটলে কত হবে এটা? যদি আমি 22 দিয়েই কাটি, 22 দিয়ে কাটলে এটা হবে 2, আর এটা 22 দিয়ে কাটলে এটা হবে 3। আচ্ছা 2কে 100 দিয়ে কাটা যাবে 50, তাহলে 3 আর 50, 3 × 5 = 15, 150 গ্রাম।
তাহলে আমরা 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে CaCO3 কত গ্রাম ব্যবহার করব? 150 গ্রাম। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা কনক্লুশন লাইন লিখে দেবো, এইভাবে লিখব যেভাবে আমাদের কোশ্চেনটা দেওয়া আছে। অতএব 150 গ্রাম CaCO3 লঘু HCl এর সাথে বিক্রিয়া করলে কি হবে? আমরা 66 গ্রাম CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পাবো। ব্যাস, এই আমাদের সেকেন্ড প্রবলেমও ডান। এবার আমরা নেক্সট প্রবলেমে যাব। দেখো থার্ড অঙ্ক কী বলছে, 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন? অবিশুদ্ধ জিঙ্কে 80% জিঙ্ক বর্তমান থাকে। দেখো অঙ্কটা কি বলা হয়েছে যে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে, তার জন্য কতটা জিঙ্ক লাগবে। দেখো আমরা ছোটোবেলা পড়েছিলাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির সময় কি বলা হয়েছিল যে আমাদের জিঙ্কের ছিবড়ার সঙ্গে লঘু যদি কোনো অ্যাসিডের বিক্রিয়া হয়ে যায়, ফর সে লঘু সালফিউরিক অ্যাসিড, তাহলে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সেই রিয়াকশানটাই এখানে জানতে চেয়েছি। তাহলে কি হবে? Zn জিঙ্কের ছিবড়া প্লাস লঘু লেখার দরকার নেই, H2SO4 সালফিউরিক অ্যাসিড। এখান থেকে কি উৎপন্ন হয়ে যায় আমাদের? এখান থেকে ZnSO4 উৎপন্ন হয় এবং আমাদের টার্গেট এলিমেন্ট হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। দেখো ব্যালেন্স অবস্থাতেই আছে। দেখো ZnSO4কে H2কে প্রতিস্থাপিত করে দিয়েছে, যে ZnSO4 করে নিয়েছে আর H2 একা হয়ে গেছে, তো ব্যালেন্স অবস্থাতেই আছে। এবার Zn জিঙ্কের কি হয়? দেখো গ্রাম বলেছে, তাহলে আমাদেরকে সেকেন্ড স্টেপ কী করতে হবে? এগুলোর আমাদের আণবিক ভর, গ্রামে প্রকাশিত আণবিক ভর প্রকাশ করতে হবে। তাহলে দেখো জিঙ্কের কত হয়? জিঙ্কের হয় আমাদের ভর হচ্ছে 65.5 এত গ্রাম। দেখো এটা 1 মোল আছে, সেই জন্য কিছু গুণ করতে হলো না, আমরা একবারই বলে দিলাম 65.5 গ্রাম। আর এখানে জিঙ্কের সাথে কাকে প্রয়োজন আমার? দেখো কি বলেছে, হাইড্রোজেন গ্যাস প্রস্তুত আর জিঙ্ক প্রয়োজন। ব্যাস, এখানে আমাদের জিঙ্ক নিচে আর হাইড্রোজেন নেবো। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হয়? 1, কিন্তু এখানে কটা পরমাণু আছে? 2টো পরমাণু, অর্থাৎ 2 × 1 মানে 2 গ্রাম হবে। ব্যাস, তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস পেতে আমাদের 65.5 গ্রাম জিঙ্কের প্রয়োজন হয়। তাহলে 7 গ্রাম হাইড্রোজেন পেতে কতটা প্রয়োজন হবে জিঙ্কের? তাহলে এইভাবে লিখব, 2 গ্রাম H2 গ্যাস পাওয়া যায় পাওয়ার জন্য জিঙ্ক ব্যবহার করা হয় কত গ্রাম? 65.5 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য কত হবে? 1 গ্রামেরটা বারবার লেখার দরকার নেই, আমি জানি তোমরা জানো, তবুও করে দিচ্ছি, বাই 2। আচ্ছা, তাহলে এবার কততে হবে? 7 গ্রাম। ঐকিক নিয়ম কত হবে? 7 গ্রামে 65.5 গুণিতক 7/2। দেখো কাটাকাটি তো কিছু হবে না, তাহলে আমাদের কি করতে হবে? ওই ভাগ করে গুণ করে দিতে হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি কত আসবে? 65.5কে যদি করি, ভাগ করি যদি এটাকে 2 দিয়ে, তাহলে কত হবে? 3 দুগুণে 6, 5 নামলো, 2 দুগুণে 4, 1.15। তাহলে এখানে কত আসছে? 7 দুগুণে 14, এখানে আসবে আমাদের 1 মানে 0.5, তাহলে মিলে গেল আমাদের 32.75। ঠিক আছে, তাহলে আসছে আমাদের 32.75 × 7 এত গ্রাম। তাহলে এটাকে গুণ করতে হবে। 5 7 35, 5 হাতে রইল 3, 7 7 49, 50 51 52, 2 হাতে রইল 5, 7 দুগুণে 14, 15 16 17 18 19, 9 হাতে রইল 1, 3 7 21 আর 1 22, 229.25 গ্রাম আমাদের কি লাগবে? আমাদের কিন্তু একদম বিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন হবে। এবার দেখো, এবার পরে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান থাকে। অর্থাৎ তুমি একটা মনে করো এরকম জিঙ্ক গুঁড়ো বা জিঙ্ক স্যাম্পেল নিয়েছো 100 গ্রামের। কত গ্রামের?
ফর্সে তুমি 100 গ্রাম জিঙ্ক নিয়েছো। এই 100 গ্রাম যে জিঙ্কটা নিয়েছো এটা হচ্ছে অবিশুদ্ধ জিঙ্ক। এখানে কার্যকর তুমি জিঙ্ক কতটা পাবে? এই 100 গ্রামের মধ্যে তুমি 88 গ্রাম ভালো জিঙ্ক পাবে, মানে জেডেন পাবে, জিঙ্ক পাবে। আর বাকি যে পোর্শনটা সেটা জিঙ্ক বাদে অন্য কিছু, সেই জন্যই বলা হচ্ছে অবিশুদ্ধ। এবার তোমার ক্যালকুলেশান থেকে এলো যে 7 গ্রাম হাইড্রোজেন পাওয়ার জন্যে একদম পিওর জিঙ্ক আমার কতটা লাগবে? 229.25 গ্রাম আমাদের কিন্তু লাগবে। কিন্তু তুমি পিওর জিঙ্ক তো পাবে না, তোমার কাছে পিওর জিঙ্ক অ্যাভেলেবেল নেই। তোমার কাছে কী জিঙ্ক অ্যাভেলেবেল আছে? তোমার কাছে অবিশুদ্ধ জিঙ্ক, মানে এই নোংরা জিঙ্ক আছে আর কি। তাহলে নোংরা জিঙ্কের স্যাম্পেল তোমাকে কতটা ব্যবহার করতে হবে যাতে করে তুমি সেখান থেকে বিশুদ্ধ জিঙ্ক এইটা পাবে। তাহলে আমি ধরি x গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করতে হবে। জিঙ্ক ব্যবহার করতে হবে। কেন ধরলাম এরকম? কারণ দেখো, তুমি যদি x গ্রাম ব্যবহার করো তাহলে অতএব দিয়ে লিখতে পারি x ভাগের কত পার্সেন্ট আমাদের শুদ্ধ হবে? 88%। অর্থাৎ x 88%, x এর 88% সমানই কত হবে? যে পরিমাণ নেবো তার 88% বিশুদ্ধটা যেন হয় এই পরিমাণটা, 229.25। তাহলে এখান থেকে আমরা এক্সকে বার করতে পারবো। কী হবে? এক্স ইন্টু পার্সেন্টেজ মানে কি, নিচে 100 আসবে, সমান 229.25। তাহলে এখান থেকে যদি আমি এক্সের মান বার করতে চাই তাহলে হবে 229.25 ইন্টু 100/88। দেখো খুব বাজে একটা ক্যালকুলেশান, মানে একদমই তো কাটবে না, তোমাকে টোটাল ভাগ করতে হবে, তাছাড়া কোনো উপায় আমি দেখছি না। দেখো কত আসবে? 229, দেখো 100 দিয়ে গুণ হলে দশমিক চলে যাবে, অর্থাৎ 25, এটা ডিভাইডেড বাই 88। সিম্পল এটাকে ভাগ করতে হবে, তাছাড়া আর আমাদের কোনো উপায় নেই। 229.25 88, আর দুগুণে 16, 3 8 24, তাহলে 8 2এই যাবে, আর দুগুণে 16 6, 7 16 8 16 17, 6 করে দিও 3তে 17, 17 17 17 আর 22 হচ্ছে আমাদের 5। আচ্ছা 53, তাহলে এখানে 2 নামলো, 4 8 32, 5 8 40, 6 8 48, 6 8 48, 4 4 6 8 48, 48 আর 4, হ্যাঁ 6 যাবে, 6 48 এর 8 হাতের হলো 4, 6 48, 48 আর 4 হচ্ছে 52, 8 দিতে 12, 8 4 দিতে 12, 52 আর 53, তাহলে 4 এলো এখানে, 4 আসছে। তাহলে 4 যদি এইভাবে 5কে নামাতে হয় তাহলে আমাকে কিন্তু 0 দিতে হবে, 0 5, তাহলে তারপর একটা পয়েন্ট আসবে, যেহেতু 45 আসছে না 0, তাহলে এরপরে 405 কত খাবে? 5 8 40, 5 খাবে, 5 5 8 40 0 হাতের হলো 4 44, তাহলে কত আসছে এখানে? 10 আসছে, আর একটা 0 বসবে, তাহলে 88 1 88। তাহলে এইভাবে তোমরা করবে, এটা হয়তো মিলবে না, তাহলে কত অ্যান্সার আসছে আমার? 260.51 গ্রাম, এইটা আমাদের আসছে। তাহলে আমরা অ্যান্সার কি লিখব? যে আমাদের দেখো 260.51 গ্রাম, বা তুমি ওটাকে ফর্সে 261ও বলতে পারো, যাই হোক 260 গ্রাম, মানে তুমি জিঙ্কের যে স্যাম্পেলটা নেবে, জিঙ্কের যে সিবরা অবিশুদ্ধ জিঙ্কের যে স্যাম্পেলটা নেবে সেটা কত গ্রাম হবে? 260.51 গ্রাম হবে। তবেই তুমি এখান থেকে যে পিওর জিঙ্কটা তুমি পাবে সেটা কত গ্রাম পাবে? 229.25 গ্রাম। আর এইটা পেলেই তবে তুমি 7 গ্রাম কিন্তু হাইড্রোজেন পাবে। তাহলে আমি ফাইনাল অ্যান্সার কি হবে? ফাইনাল অ্যান্সার হবে যে অতএব 7 গ্রাম H2 গ্যাস প্রস্তুতিতে প্রস্তুতিতে 260.51 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। এই গেল আমাদের থার্ড ম্যাথ। এরপর আমরা চলে যাব নেক্সট প্রবলেম। দেখো নেক্সট বলছে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরাস ও ফেরিক অক্সাইড
ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম এফির প্রয়োজন হয়। এবার অঙ্কটা ভালো করে দেখো। এবার দিয়ে দিয়েছে মোল থেকে কিন্তু আমাদের ভর কি বলেছে, 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত মোল এফি প্রয়োজন তা কিন্তু জিজ্ঞাসা করেনি। কি জিজ্ঞাসা করেছে, কত গ্রাম এফির প্রয়োজন হবে। আচ্ছা চলো আগে না আমরা এক কাজ করি, আগে রিয়াকশানটা লিখে নিই। ফেরাসোফেরিক অক্সাইড এর সংকেত কি, Fe3O4, Fe3O4। তাহলে কি হবে, উত্তপ্ত লোহা অর্থাৎ এফির সাথে যদি আমরা স্টিমের বিক্রিয়া ঘটাই অর্থাৎ H2O, তাহলে উৎপন্ন হয় ফেরাসোফেরিক অক্সাইড Fe3O4। আচ্ছা এরপরে কি উৎপন্ন হবে, এরপরে উৎপন্ন হবে আমাদের কি, হাইড্রোজেন H2। তাহলে এবার এটাকে কী করতে হবে, আমাদের ব্যালেন্স করতে হবে। দেখো ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, এফি এখানে কটা আছে, এখানে 3টে এফি আছে আর এখানে এফি একটা আছে, তাহলে এখানে 3 করে দেবো আমরা, 3 এফি। তাহলে এফি মিটলো। এবার H2, হাইড্রোজেন এখানে 2টো কিন্তু অক্সিজেন এখানে কটা, 4টে। তাহলে 4টে অক্সিজেন যদি এখানে করতে চাই আমি, তাহলে এখানে আমি 4 করে দিই। 4 করলে এখানে 4টে অক্সিজেন হয়ে গেলো, এখানে 4টে অক্সিজেন, কিন্তু এখানে হাইড্রোজেন হয়ে গেল 4 দুগুণে 8টা। এখানে দেখো হাইড্রোজেন একা আছে, এখানে 2টো আছে, তাহলে এখানে আমি 4 করে দিলাম, তাহলে হাইড্রোজেন 4টে হয়ে গেল। তাহলে এটা আমাদের ব্যালেন্স হয়ে গেল, এটা আমাদের কি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। আমরা এটাকে সমান চিহ্ন দিতে পারি, ব্যালেন্স যেহেতু হয়ে গেছে। বেশ, এবার কি বলেছে দেখো, এবার বলেছে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে মোল দিয়ে আমি লিখবো কত গ্রাম এফি প্রয়োজন, কত গ্রাম এফি, কিন্তু আমি আগে মোলে বার করবো। দেখো এখানে কত মোল এফি লেগেছে, 3 মোল, যে সংখ্যাটা সামনে আছে 3 মোল এফি। 3 মোল এফি থেকে কত মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, কত আছে, 4 আছে সামনে, তাহলে কত হয়েছে, 4 মোল। কত, 4 মোল। তাহলে এখান থেকে সিম্পলভাবে আমরা কি বলতে পারি যে 4 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে আমাদের 3 মোল এফি লেগেছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত মোল এফি লাগবে আমাদের, নিশ্চয়ই দেখো 8 থেকে 4 হয়েছে, ডবল হয়েছে, তাহলে 6 মোল হবে। কিন্তু অ্যান্সার আমাকে মোলে চাইনি, অ্যান্সার আমাকে চেয়েছে কত গ্রাম এফি প্রয়োজন। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমি মোলে বার করি, মোল থেকে আমরা কি করব, গ্রামে চলে যাব। দেখো 4 মোল H2 প্রস্তুত করতে এফি প্রয়োজন 3 মোল। তাহলে 1 মোল হাইড্রোজেন প্রস্তুত করতে এফি প্রয়োজন হবে 3/4 মোল। আর আমাদের বলেছে 8 মোল, 8 মোল H2 প্রস্তুত করতে এফি প্রয়োজন হবে 3 × 8/4। তাহলে 4 দুগুণে 8 সমান কত হবে, 6 মোল। কত হলো, 6 মোল। তাহলে 6 মোল এফি। তাহলে এবার লিখবো অর্থাৎ 6 মোল এফি প্রয়োজন। তাহলে এবার 6 মোল এফি আমাদের চাইনি, আমাদের চেয়েছে কত গ্রাম। তাহলে 6 মোলের যে কতটা ভর হবে সেটা বার করব। তার জন্য কি হবে, এফির আমাদের পারমাণবিক ভর কত হয়, তাহলে অর্থাৎ 6 মোল এফি সমান, দেখো এফির একটা পরমাণুর যে পারমাণবিক ভর সেটা কত হয়, 55.5। 55.5, অনেক জায়গায় 56ও থাকে। যদি দেওয়া থাকে 56, তোমরা 56 নিয়ে করতে পারো, আর এখানে দেওয়া নেই, আমি 55.5 নিয়ে করব। এটা কি, এটা 1 মোলের আমাদের ভর, 1 মোলের ভর কত, 55.5 গ্রাম, কিন্তু আমাদের ক মোল লেগেছে, 6 মোল লেগেছে। তাহলে এটা 6 দিয়ে গুণ করে দেবো, ব্যাস সিম্পল ব্যাপার। তাহলে কত হবে, 530 0 হাতে রইল 3, 530 আর কি 530 530 আর কি 33, 3 হাতে রইল 3, 530 33, 333 গ্রাম। তাহলে লিখবো অতএব আমাদের 8 মোল হাইড্রোজেন H2 গ্যাস পেতে 333 গ্রাম এফি এর প্রয়োজন। ব্যাস এই আমাদের অঙ্ক কমপ্লিট। চলো এরপর চলে যাব আমরা নেক্সট প্রবলেমে। দেখো কি বলেছে, 1 গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস হয়। তাহলে আমাদের আগে রিয়াকশান লিখতে হবে। দেখো লেড নাইট্রেট মানে হচ্ছে
NO3 হোল 2। বলছে এটাকে যদি গরম করা হয় তাহলে কি হবে, তাহলে উৎপন্ন হয় PbO, মানে এটা ভেঙে যায়, দিয়ে উৎপন্ন হয় PbO। অর্থাৎ মনে করো তুমি একটা টেস্ট টিউবে নিয়েছো PbNO3, এটাকে উত্তপ্ত করেছো, লেড অক্সাইড পড়ে থাকবে এবং উপর দিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং আমাদের অক্সিজেন গ্যাস বেরিয়ে যাবে, NO2 প্লাস O2। এবার আমরা দেখব এটাকে রিয়াকশান আছে কিনা, এই ব্যালেন্স আছে কিনা। দেখো পিবি কটা আছে, পিবি একটা। আচ্ছা এখানে নাইট্রোজেন কটা আছে, নাইট্রোজেন দেখো হোল 2 আছে, অর্থাৎ NO3 দুবার আছে এই মূলকটা, তাহলে নাইট্রোজেন দুটো আছে। কিন্তু এখানে নাইট্রোজেন কটা আছে, এখানে নাইট্রোজেন আমার একটা আছে, তাহলে এখানে 2 করতে হবে নাইট্রোজেনকে। তাহলে এখানে 2 করলাম, 2 করে তাহলে এইখানে টোটাল অক্সিজেন কতগুলো আছে, দেখো এখানে দুটো, অর্থাৎ দুটো মানে চারটে অক্সিজেন, 5টা 6টা একটা 7টা, আমাদের কতগুলো হয়ে গেল, 7খানা অক্সিজেন হয়ে গেল। আর এখানে কতগুলো আছে, এখানে আছে আমাদের 6টা, তাহলে এখানে একটা আবার ব্যালেন্স আসছে না। তাহলে কি করতে হবে, তাহলে যদি আমি করি এটাকে যদি আমি 2 করি তাহলে কতগুলো আসবে, নাইট্রোজেন আসবে 4টে, তাহলে এখানে 4টে করি যদি আমি 4টে 4, তাহলে 4 দুগুণে 8, 9 10, 4 দুগুণে 8, 9 10, আর এখানে অক্সিজেন কটা আসছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, হ্যাঁ। তাহলে 4 দুগুণে কত হচ্ছে 8, 9 10, আর এখানে 2টো করে দেবো, মানে এখানে 2 দিয়ে দেবো, অর্থাৎ দেখো অক্সিজেনের কাউন্ট আমাদের ঠিক হয়ে গেল। কত হবে, 3 দুগুণে 6, আর কটা আছে 2টো, অর্থাৎ 6 দুগুণে 12টা অক্সিজেন এদিকে আছে, অক্সিজেন পরমাণু, এইদিকে অক্সিজেন পরমাণু, দেখো 2টো 4টে, তাহলে 4 দুগুণে 8টা হলো, 8টার এখানে 2টো 10টা, আর এখানে 2টো 12টা, তাহলে দুদিকে 12টা অক্সিজেন হয়ে গেল। দেখো পিবি এখানে 2টো হলো, এখানেও 2টো পিবি হয়ে গেল, লেড হয়ে গেল। আচ্ছা এন নাইট্রোজেন এখানে 2টো 4টে, এখানে 4টে নাইট্রোজেন হয়ে গেল, তাহলে ব্যালেন্স আমাদের হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সমীকরণের ব্যালেন্স হলো। এরপর কি করতে হবে, এরপরে আমাদের বলেছে ওজনের হ্রাস হবে, অর্থাৎ দেখো হ্রাস বলতে কোনটা হ্রাস হচ্ছে, একটা টেস্ট টিউবের মধ্যে, দেখো একটু খুব বোঝার জিনিস আছে, একটা টেস্ট টিউবের মধ্যে তুমি লেড নাইট্রেটকে নিয়েছো, লেড নাইট্রেটকে এইভাবে নিয়েছো, দিয়ে তুমি এটাকে কী করছো, গরম করছো, এটাকে তুমি গরম করছো, তার ফলে কি হবে, ওজনের যে হ্রাসটা করবে সেটা কারা করবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর অক্সিজেন গ্যাস, এরা দুজনে কী করবে, এরা দুজনেই উপর দিকে উঠে পালাবে এখান থেকে, অর্থাৎ এরা ধোঁয়া আকারে বেরিয়ে চলে যাবে, কে পড়ে থাকবে, পিবিও। তাহলে ওজন যে হ্রাস হবে সেটা হবে এদের দুজনকার সম্মিলিত যে ওজন বা ভর, যে ভরটা হবে সেইটাই হবে হ্রাস। তাহলে আমাকে বার করতে হবে এর যে ভর এবং এই দুটোর ভর আমাকে বার করতে হবে। দেখো কীভাবে হবে, দেখো আমাদের কোশ্চেনে গিভেন আছে পিবি, জেনারেলি পিবি দিয়ে কোশ্চেন আসে না, দিয়েছে এগুলো একটু আনকমন, সেই জন্য এটা দেওয়া আছে। পিবি কত হয়, পিবির আমাদের পারমাণবিক ভর দেওয়া আছে 207, তাহলে 207 প্লাস কী হবে, নাইট্রোজেনের কত হয়, নাইট্রোজেনের হয় 14, প্লাস অক্সিজেনের কত হয় 16, কিন্তু অক্সিজেন কটা আছে, 3টে আছে, কিন্তু NO3 এটা আবার 2খানা আছে, অর্থাৎ এই টোটালটাকে 2 দিয়ে আমাকে গুণ করতে হবে, আর এই পুরো টোটালটাকে আমাকে আবার 2টো আছে সেজন্য 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2 × 207 প্লাস আচ্ছা 348 আর 14, 8 আছে 12 2 17 1 4 5 62 × 2 মানে 4, 6 দুগুণে 12, মানে এই টোটালটা আসছে কত, 124। তাহলে এটা 124-এর সাথে যদি আমি 207 যোগ করি, 7 আর 4 11 1 17 1 2 3 331, তাহলে 2 × 331, তাহলে এটা আসছে কত আমার, এটা আসছে 662 গ্রাম। আচ্ছা 662 গ্রাম আমার এই PbNO3 যে মোল আছে তার টোটাল গ্রামটা আমার বেরিয়ে এলো কত, 662। তাহলে এবার আমরা বার করব NO2 এবং O2 এর এটা কত কত করে ভর হয়েছে। দেখো NO বার করতে গেলে কী করতে হবে আমাদের, N এর মানে হচ্ছে 14 প্লাস অক্সিজেনের কত 16, আর কটা আছে 2টো, তাহলে 2 × 16, আর এটা কমল উৎপন্ন হয়েছে 4 মোল, তাহলে ইন্টু এটা 4 হবে, তাহলে কত হবে এটা 4 × 14 প্লাস 16 দুগুণে 32, তাহলে এটা আমাদের হবে 4 × 6 4, তাহলে 4 6 4 24 4, হাতে রইল
2 4 4 16 17 18 184 গ্রাম। এটা এলো কত, NO2 184 গ্রাম এলো আমাদের। এবার কি, এবার অক্সিজেন দেখব। অক্সিজেন কত, 16 হয়, আর কটা আছে, দুটো আছে, তাহলে 2 × 16 মানে হচ্ছে আমাদের 32, তাহলে 32 গ্রাম। তাহলে আমাদের ভরের হ্রাস কতটা হলো বা ওজনের হ্রাস কতটা হলো, তাহলে অতএব ওজনের হ্রাস এলো আমাদের 184 প্লাস 32, তাহলে কত আসছে এটা, 6 8 10 11 1 হাতের 1 2 216 গ্রাম আমাদের ওজনের হ্রাস আসছে। তাহলে কি হবে না, আমরা যদি 662 গ্রাম PbNO3 ব্যবহার করি তাহলে আমাদের ওজনের হ্রাস কত আসছে, 216 গ্রাম। তাহলে এটা দিয়ে করবো আমরা যে 1 গ্রাম ব্যবহার করলে কতটা হ্রাস হবে। তাহলে হচ্ছে 662 গ্রাম PbNO3 এর ওজনের হ্রাস হয় বা ভরের হ্রাস হয়, ওজনের হ্রাস হয় 216 গ্রাম। তাহলে 1 গ্রাম PbNO3 এর ওজনের হ্রাস হবে কত, 216 বাই কত আমাদের 662। দেখো 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা আসবে 108 আর এটা হবে 331 এত গ্রাম। তাহলে এখান থেকে কি এলো, এটা তো আর কাটাকাটি হবে না, তো ভাগ করতে হবে আমাদের। তাহলে 108 কত, এটা 331, দেখো দশমিক খাবে 0 কত হবে, 3 খাবে, 3 1 3 3 3 9 3 3 9, তাহলে 7 অনেকে 10 8 87, তাহলে এটা 0 বসলো, কত হবে এটা 3 2 হবে, 2 2 6 6 2 8 দিতে 6 রেখে 7 0 2 208 এলো, তাহলে আবার একটা 0 আসবে, কত হবে 6 3 6 3 6 18 6 খাবে, 6 6 হলে হবে 6 1 6 3 4 8 হাতের হলো 1 18 19, তাহলে এটা এরকম করে চলবে, দরকার নেই আমার আর। আমি 3 দশমিক স্থান পর্যন্ত বার করেছি, অর্থাৎ 0.326 গ্রাম। তাহলে কী হবে, অ্যান্সার হবে আমাদের, তাহলে অতএব 1 গ্রাম PbNO3 কে উত্তপ্ত করলে ওজনের হ্রাস হবে কত, 0.326 গ্রাম। তো এই হলো আমাদের কমপ্লিট অঙ্ক এবং অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলে যাব আমরা নেক্সট টাইপ অফ নিউমেরিক্যালে। দেখো এবার আমরা আর একটা টাইপের নিউমেরিক্যাল করব। বলছে ভর বা মোল ও আয়তন, অর্থাৎ এবার ভর থেকে আয়তন বার করতে দেবে অথবা মোল থেকে আয়তন বার করতে দেবে। এতক্ষণ কি হচ্ছিল, ভর থেকে ভর দিচ্ছিল বা ভর থেকে মোল দিচ্ছিল বা মোল থেকে ভর, অর্থাৎ মোল এবং ভরের মধ্যে দুটো আপ ডাউন করছিল। এবারে কি হবে, ভর থেকে আয়তন দেবে, নাহলে মোল থেকে আয়তন দেবে, উল্টোটাও হতে পারে, আয়তন থেকে ভর বা আয়তন থেকে মোল দিতে পারে। দেখো তার জন্য আমাদের কয়েকটা প্রসেস আছে। কী কী প্রসেস না, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 24.4 লিটার, এটা আমাদেরকে আগে কিন্তু মাথায় রাখতে হবে। এই 22.4 লিটার এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, এটা আমরা মোলের ধারণায় পড়েছিলাম যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার আমাদের, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সেকেন্ড বলছে যদি এসটিপিতে আয়তন না দেওয়া থাকে তাহলে কি হবে, তাহলে P1V1/T1 = B2V2/T2, অর্থাৎ চার্লস এবং বয়েলের সমন্বয় যে সূত্র, সেখান থেকে কিন্তু আমাদের আয়তন বার করতে হবে। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর কত হয়। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর হয় 0.089 গ্রাম, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এই নিউমেরিক্যালগুলোর ক্ষেত্রে m = 2d এর অ্যাপ্লিকেশান হতে পারে, এই সূত্রটা আমাদের রাখতে হবে। অর্থাৎ m = 2d মানে কি, আমরা প্রথমে পড়েছিলাম একদম যে আণবিক ভর = 2 × বাষ্প ঘনত্ব। আর তাহলে এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ওজন কত হবে, কত ওজন হবে না, গ্যাসের বাষ্প ঘনত্বর সঙ্গে হাইড্রোজেনের যে ভর সেটা আমাদেরকে গুণ করতে হবে, অর্থাৎ 0.089কে গুণ করতে হবে। এটা কি আমরা লিখতে পারি, দেখো বাষ্প ঘনত্বকে আমরা কি লিখতে পারি, ½ × গ্যাসের আণবিক ভর × 0.089। আর বিক্রিয়াকে ব্যালেন্স করতে হবে, এই ব্যাপার, এইগুলো নিয়ম। চলো নিয়ম ভেবে লাভ নেই হতো, আমাদের কাছে অঙ্ক আছে, আমরা কী করে সলভ করব এটা দেখি।
দেখো কি বলেছে, 1 কিলোগ্রাম CaCO3কে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন CO2 গ্যাস পাওয়া যাবে। প্রথম ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাদের সমীকরণটাকে লিখতে হবে এক্ষেত্রে। তাহলে CaCO3 এটাকে আমি যদি হিট দিই তাহলে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম অক্সাইড CaO আর আমাদের CO2 গ্যাস উৎপন্ন হয়। এবার কী করতে হবে, এবার ব্যালেন্স করতে হবে আমাদের। দেখো Ca একটা, কার্বন একটা, অক্সিজেন এখানে 3টে, অক্সিজেন 2 আর একে 3, ঠিক আছে। তাহলে ব্যালেন্স অবস্থাতেই আছে, ব্যালেন্স করার কিছু দরকার নেই, ব্যালেন্স অবস্থাতেই আছে। এবার দেখো বলেছে 1 কিলোগ্রাম CaCO3, তাহলে কিলোগ্রাম যখন আছে মানে গ্রাম যখন আছে তাহলে আমাদের কি করতে হবে, CaCO3 তাহলে আমাদের আণবিক ভর নির্ণয় করতে হবে। কী করে করবো, দেখো ক্যালসিয়ামের কত হয় 40 প্লাস কার্বনের কত হয় 12, অক্সিজেনের কত হয় 16, কিন্তু কতগুলো আছে 3টে আছে, তাহলে 3 × 16। তাহলে এটা হিসেব করবো আমরা, 40 প্লাস 12, 3 16 কত হয় 48। তাহলে এই 3টে যোগ করলে আমাদের আসছে কত 100 গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেট কত হলো 100 গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম যদি হয় তাহলে CO2 গ্যাস কত পাওয়া যাবে, কত আয়তনের। দেখো এখানে CO2 গ্যাস প্রথম কথা হচ্ছে যে কত আছে, কত মোল আছে। দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ 1 মোল আছে। তাহলে CO2 গ্যাস, CO2 কি, CO2 হচ্ছে একটা গ্যাস, কত মোল উৎপন্ন হয়েছে, 1 মোল উৎপন্ন হয়েছে। এবার এখানে প্রথম কনসেপ্টটা কাজে লাগাও, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত 22.4 লিটার। তাহলে আমি ডাইরেক্ট এখানে লিখবো যে CO2 উৎপন্ন কত হয়েছে 22.4 লিটার। তার মানে কি বলতে চাইলাম যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস কত পাচ্ছি 22.4 লিটার পাচ্ছি। তাহলে এবার 1 কিলোগ্রাম যদি CaCO3কে উত্তপ্ত করি তাহলে কত লিটার আমরা CO2 পাবো, সেটা ঐকিক নিয়মে বার করবো। দেখো কি লিখবো না, 100 গ্রাম CaCO3কে তাপ দিলে CO2 পাওয়া যায় কত 22.4 লিটার। তাহলে এবার 1 গ্রাম CaCO3কে তাপ দিলে CO2 পাওয়া যাবে কত 22.4 বাই 100, এত লিটার। আচ্ছা এবার আমরা বলেছি 1 কিলোগ্রাম। দেখো আমরা বলেছিলাম প্রথমে যে এককটাকে সবসময় গ্রামে নিয়ে আসতে হবে। 1 কেজি সমান কত গ্রাম, 1 কেজি সমান মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে CO2 পাওয়া যাবে 22.4 × 1000 বাই 100। তাহলে 2 শূন্য 2 শূন্য কাটলো, এত লিটার। তাহলে কত হবে 0.1 ঘর সরে যাবে, 10 দিয়ে যদি গুণ হয় তাহলে 224 লিটার। তাহলে আমাদের অ্যান্সার চলে এসছে। তাহলে লিখবো অতএব 1 গ্রাম বা 1 কেজি CaCO3কে উত্তপ্ত করলে CO2 পাওয়া যাবে 224 লিটার। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে কি পয়েন্ট কি, এখানে কি পয়েন্ট হচ্ছে 1 মোল কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, এইটা। আর বাকি কিন্তু আমাদের সেম। তাহলে কি থেকে কি গেলাম, দেখো আমরা ভর থেকে কিসে গেলাম, আয়তনে গেলাম। ব্যাস এই হলো আমাদের অঙ্ক। এরপরে চলে যাব আমরা নেক্সট প্রবলেমে। দেখো কি বলেছে, 27 ডিগ্রি সেলসিয়াস এবং 750 mm চাপে 1 লিটার CO2 উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ MgCO3কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। তাহলে আমরা প্রথমে আগে বিক্রিয়াটা লিখি। দেখো কাকে বিক্রিয়া করাতে হবে, MgCO3 এর সঙ্গে HCl এর। তাহলে MgCO3 এর সাথে রিয়াকশান হবে কার, HCl দিয়ে কি উৎপন্ন হবে, দিয়ে উৎপন্ন হবে আমাদের MgCl2 প্লাস CO2 প্লাস H2, এই উৎপন্ন হবে H2O। দেখো এবার ব্যালেন্স করতে হবে। দেখো Cl দুটো আছে, এখানে একটা আছে, হাইড্রোজেন এখানে একটা ওখানে দুটো, তাহলে এইখানে 2 করে দাও। তাহলে দেখো কি হবে, Cl দুটো হয়ে গেল, হাইড্রোজেন দুটো, অক্সিজেন দেখো ওখানে 3টে, এখানেও 3টে অক্সিজেন, কার্বন একটা, Mg একটা, তো আমাদের ব্যালেন্স এখানে হয়ে গেল। এবার এখানে আমরা কাকে কাকে নিয়ে কথা বলবো, দেখো কাকে উৎপন্ন করতে হবে CO2, অর্থাৎ এই CO2কে নিয়ে কথা বলবো, এবং MgCO3 কার পরিমাণ বার করতে হবে, MgCO3, অর্থাৎ এই দুটোকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা যেটা করব, MgCO3
আণবিক ভর, গ্রামে প্রকাশিত আণবিক ভর বার করব। দেখো এমজির কত হয়, এমজি হয় আমাদের 24, তাহলে 24 প্লাস কার্বন হচ্ছে আমাদের 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16, কিন্তু এটা 3টে আছে, 3 গুণিতক 16, তাহলে কত হবে 24 প্লাস 12 প্লাস 3 16 48, 8 আর 4 12 আর 2 14 4 হাতে রইল 1 4 5 6 7 আর 8 84 গ্রাম। দেখো এটা কত গ্রাম তৈরি হয়েছে, 84 গ্রাম ব্যবহার করা হয়েছে। তার ফলে কি হয়েছে, আমাদের কতটা CO2 উৎপন্ন হয়েছে। দেখো CO2 উৎপন্ন হবে কত, দেখো এটা কত মোল উৎপন্ন হয়েছে বলো, 1 মোল উৎপন্ন হয়েছে। প্রথম কথা 1 মোল যদি উৎপন্ন হয় তাহলে আমাদের এখানে বলেছে 1 লিটার উৎপন্ন করতে হবে, তাহলে আমাদের কি এটাকে আয়তন হিসেবে প্রকাশ করতে হবে। কার্বন ডাইঅক্সাইড দেখো বলেছে 1 লিটার উৎপন্ন হবে, তাহলে এখানে কত লিটার উৎপন্ন হয়েছে সেটা আমাকে দেখতে হবে। দেখো 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তাহলে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। তাহলে আমি বলতে পারি এটা 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড আমাদের উৎপন্ন হয়েছে। তার মানে এখান থেকে কি, যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে 84 গ্রাম MgCO3 থেকে। এবার সিম্পলি আমাদের মনে হতে পারে যে 1 লিটার তাহলে বার করে দিলেই হয়ে যাবে, কিন্তু এখানে একটা জিনিস কি আছে, এখানে কিন্তু কোথাও এসটিপি বলা নেই, এখানে কিন্তু কোথাও এসটিপির কথা বলা নেই। বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 750 mm চাপে কন্ডিশন, কিন্তু এটা দিয়ে দিয়েছে যেটা এসটিপির কন্ডিশন নয়। এসটিপির কন্ডিশন কি, এসটিপির স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে কী হয়, টেম্পারেচারকে কত ধরা হয়, 273 কেলভিন ধরা হয়, অর্থাৎ আমাদের কত 0 ডিগ্রি সেলসিয়াস, আর প্রেসারকে কত ধরা হয় আমাদের 760 mm Hg চাপ, Hg প্রেসার ধরা হয়। কিন্তু এখানে কত দেওয়া আছে দেখো, 750 mm Hg দেওয়া আছে আর 27 ডিগ্রি সেলসিয়াস, মানে আমাদের 273 প্লাস 27 মানে 300 কেলভিন দেওয়া আছে। তাহলে এইখানেই আসবে আমাদের সেকেন্ড যে স্টেপটা। দেখো এই স্টেপটা কি বলা হয়েছিল, এসটিপিতে আয়তন না দেওয়া থাকলে P1 V1/T1 = P2 V2/T2 প্রয়োগ করে এসটিপির আয়তনটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমি ধরি এসটিপিতে CO2 এর আয়তন V2, ঠিক। তাহলে দেখো এখানে কি কি প্রদত্ত আছে সেগুলো হবে 1 করে। তাহলে P1 আমার দেওয়া আছে, P1 কত দেওয়া আছে 750 mm, 750 mm Hg চাপ। আচ্ছা T1 কত দেওয়া আছে আমাকে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার এখানে ক্যালকুলেট করতে গেলে সবসময় আমরা শিখেছি যে এটাকে কেলভিনে করে নিতে হবে, তাহলে 273 যোগ হবে এখানে, তাহলে হচ্ছে এটা 300 কেলভিন। আচ্ছা আর আমাদের V1 কত, V1 বলা আছে 1 লিটার, V1 বলা আছে 1 লিটার। আমাকে কি কি বার করতে হবে, আমাকে বার করতে হবে V2 বার করতে হবে, V2 সমান কত আমাকে বার করতে হবে। তার জন্য এসটিপির কন্ডিশন ধরেছি, এসটিপির কন্ডিশনে T2 কত হবে, T2 তার মানে 273 কেলভিন, আর আমাদের P2 কত হবে 760 কেলভিন। তাহলে এখান থেকে আমাদেরকে V2 বার করতে হবে। তাহলে অতএব কী লিখব, অতএব P1 V1/T1 = P2 V2/T2। এখান থেকে যদি V2 সমান বার করি, V2 সমান কী হবে P1 V1/T1 T2/P2। দেখো এদিক ওদিক করলে V2 সমান এটা আসছে। তাহলে এবার এখানে ভ্যালুগুলো পুট করে আমরা ক্যালকুলেট করব। P1 এর জায়গায় কত বসাবো 750 ইন্টু V1 সমান কত, V1 সমান হবে 1, T2 সমান কত 273 বাই T1 সমান কত 300, P2 সমান কত, P2 সমান হচ্ছে 760। দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো, 7 8 9 10 11 12 3 দিয়ে কাটবে, 3 দিয়ে যদি কাটি আমি এটা হবে 100, আর এখানে আসবে 3 9 27 3 1 3, 5 দিয়ে 5 5 15 আর 5 20, আর 5 দিয়ে কাটলে 4 5 20 3, তাহলে কত আসছে 3 1 3 3 9 27 273 আসছে, আর নিচে আসছে 4 আর 76, 4 6 24 4 হাতে রইল 2, 4 7 28 29 30, এটা আসছে। তাহলে এটা সমান কত হবে V2, আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এটা 273, এটা আসছে আমাদের 340
4 পয়েন্ট খাবে, 0 হবে। এবার 3 9 9 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, দেখি 4 9 36, 4 9 36, 6 হাতে রইল 3 3 3 9 27, না 9 খাবে না, 8 আসছে। আচ্ছা 4 8 32, 2 হাতে রইল 3 3 আর 3 8 24, তাহলে এটা হলো 8, 3 আর 4, 9 দিতে 24 আর 25, 26 27 2। আচ্ছা এরপরে আবার একটা শূন্য বসবে, এটা কত খাবে, এইটা মনে হচ্ছে 9 3 9 27, 9 4 9 4 9 36, 36 3 9 27, 6 4 3 আর 4, 4 দিতে 7 8 9, 2 দিতে 244। দরকার নেই আমার, আমি এটাই রাখবো, এরকমভাবে চলে যাবে। অর্থাৎ আমার আসছে 0.89 লিটার। কত আসছে আমার V2? 0.89 লিটার। তাহলে দেখো এবার 1 লিটার মানে আমাদের এসটিপিতে 0.89 লিটার। তাহলে আমরা 1 লিটারের রেসপেক্টে না বার করে অ্যান্সারটা আমরা কার রেসপেক্টে বার করবো? 0.89 লিটারের রেসপেক্টে বার করবো। তাহলে আমরা সমীকরণ থেকে কি বলতে পারি দেখো, এবার সমীকরণ থেকে আমরা বলতে পারি যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পেতে গিয়ে আমার MgCO3 লেগেছে 84 গ্রাম। তাহলে 0.89 লিটার কার্বন ডাইঅক্সাইড পেতে গেলে কত গ্রাম আমাদের MgCO3 লাগবে? তাহলে কত লিখব? 22.4 লিটার CO2 পাওয়া যায় 84 গ্রাম MgCO3 থেকে। তাহলে 1 লিটার CO2 পাওয়া যায় কত? 84/22.4 গ্রাম mg থেকে। তাহলে আমাদের 0.89 লিটার CO2 পাওয়া যায়, কত হবে? 84 × 0.89/24.4। দেখো এই হলো কন্ডিশন। এবার এখানে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে দশমিক যদি তোলো, এখানে দশমিক এখানে দশমিক তুলে নিচে শুধু 10 হলো। এবার এখানে 2 দিয়ে কাটলে এটা হবে 11 112, এখানে 2 4 2 42, 2 দিয়ে কাটলে 21, 2 দিয়ে কাটলে 5 2 × 10 6। আচ্ছা আর কিছু হবে না, তাহলে এটাকেও আমাদেরকে ভাগই করতে হবে। অর্থাৎ 89 আমাদের 89 আর 21, তাহলে 89 9 2 18, 8 হাতে রইল 1, 8 2 16 17, 9 8 2 16 6 হাতে রইল 8 1 1 8 6 9, অর্থাৎ 1 8 6 9 বাই হচ্ছে 56 × 10, অর্থাৎ এটাকে আমাকে 56 দিয়ে ভাগ দিতে হবে। 1 8 6 9 1 8 6 9 56, 3 যাবে 3 6 18 8 হাতে রইল 1, 3 5 15 আর 1 16, 8 8 দিতে 16 আর 17 1 18 9। তাহলে এটাও আমার যাবে 3 দিয়ে, 3 দিয়ে গেলে 3 6 1 6 8 8 9 1 6 21, তাহলে এখানে পয়েন্ট আসবে 0 আসবে। তাহলে এটা 21 মানে 4 যাবে, 4 6 5 30, এটা 4 যাবে, 4 4 6 24, 4 হাতে 2 4 5 20 21 22, 4 যাচ্ছে না, 3ই আসছে। 3 গেলে এই 1 6 8 এলো, তাহলে আসছে আমাদের যে জায়গা আসছে আমার 33.3 হলেই হবে। দেখো এর অ্যান্সার আসছে আমার 33.3 ডিভাইডেড বাই 10। নিচে 10টা ছিল, 10টাকে কিন্তু আমরা ডিভাইড করিনি, মানে গুণ করিনি 56-র সঙ্গে, শুধু এটাকে 56কে দিয়েই ভাগ করেছি। তাহলে কত আসবে দেখো, নিচে 10 আছে মানে দশমিক আরেক ঘর সরে আসবে, ওটা 3.33। এত কি হবে? এত আমাদের গ্রাম, এত গ্রাম mg থেকে পাওয়া যাবে। তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের কত? 3.33 mg। তাহলে আমরা কি অ্যান্সার লিখবো? অ্যান্সার লিখবো 27 ডিগ্রি সেলসিয়াস এবং 750 mm চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে 3.33 গ্রাম MgCO3কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। অর্থাৎ এটা আমাদের ফাইনাল অ্যান্সার।
এই গেল আমাদের এই প্রবলেমটা কিন্তু খুব ভালো প্রবলেম, অর্থাৎ এই যে পার্টটা আমাদের কিন্তু এটাতে এক্সট্রা, এই যে পার্টটা আমাদের এক্সট্রা। দেখো, অর্থাৎ আমরা 1 লিটার এই কন্ডিশনে ছিল, এই কন্ডিশনে না রেখে আমরা কোন কন্ডিশনে নিয়ে এলাম, এসটিপি কন্ডিশনে নিয়ে এলাম। এসটিপি কন্ডিশনে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এই 27 ডিগ্রি সেলসিয়াস এবং 750 mm চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড মানেই কত আমাদের এতে এসটিপিতে 0.89 লিটার কার্বন ডাই অক্সাইড। এবার ওর রেসপেক্টে আমরা কিন্তু এই প্রবলেমটা সলভ করলাম। আমরা ওই রেসপেক্টে 1 লিটারের ওই রেসপেক্টে এই কন্ডিশনে সলভ না করে আমরা এসটিপিতে সলভ করলাম, অর্থাৎ যেটা হবে সেটা আমাদের একই আসবে, অর্থাৎ আমাদের অ্যান্সার বেরোলো 3.33 গ্রাম MgCO3 প্রয়োজন হবে। বলেছে যদি 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয় তবে এনটিপিতে কত আয়তনের H2 গ্যাস উৎপন্ন হবে। চলো আগে রিয়াকশানটা লিখি। কী হবে, সোডিয়াম ধাতু Na প্লাস H2O জলের সঙ্গে বিক্রিয়া করা হয় কি হবে, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং কি বলেছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং H2 গ্যাস উৎপন্ন হবে। এবার দেখো ব্যালেন্স দেখবো আমরা। দেখো হাইড্রোজেন এখানে 3টে আছে, এখানে 2টো, এখানে 1টা, 3টে এখানে কটা আছে, এখানে 2টো আছে। তাহলে একটা কেস করতে পারি আমরা, এখানে 2 করে দিলে 4 করে দিতে পারি, আর এখানে আমরা কি করতে পারি 2 দিতে পারি। তাহলে দেখো 2টো হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন। এর 4টে হাইড্রোজেন হওয়ার পরে কি হলো, দেখো অক্সিজেন 2টো অক্সিজেন হয়ে গেল, কিন্তু সোডিয়াম 2টো হয়ে গেছে। তাহলে এখানে 2 করে দেবো, তাহলেই আমাদের ব্যালেন্স হয়ে যাবে। এবার আমরা কোনটা আমাদের টার্গেট এলিমেন্ট সেটা আমাদের দেখতে হবে। 4.5 গ্রাম জলকে, অর্থাৎ জল একটা সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয় তবে এনটিপিতে কত আয়তনের H2 গ্যাস উৎপন্ন হবে, অর্থাৎ H2। দেখো H2 কত মোল উৎপন্ন হয়েছে, এখানে 1 মোল উৎপন্ন হয়েছে। তাহলে 1 মোল যদি উৎপন্ন হয়, 1 মোল কোনো গ্যাসের আয়তন কত হবে, 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটার আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। কতটা জল লেগেছে তার জন্য, দেখো জলের বার করবো আমরা। গ্রামে প্রকাশিত আণবিক ভর কত, 2, হাইড্রোজেনের হয় 1, কিন্তু কটা আছে 2টো, প্লাস অক্সিজেনের হচ্ছে 16, একটাই আছে। আর এটা টোটাল কত মোল আছে, 2 মোল আছে, তাহলে 2 ইন্টু, তাহলে 2 ইন্টু 2 প্লাস 16 মানে কত হচ্ছে আমাদের 2 ইন্টু 18 মানে হচ্ছে 36। তাহলে 36 গ্রাম জল থেকে আমরা কতটা হাইড্রোজেন পাচ্ছি, 22.4 লিটার হাইড্রোজেন পাচ্ছি। এবার এখানে একটা কথা বলেছে এনটিপি। এবার এনটিপি মানে হচ্ছে ন্যাচারাল টেম্পারেচারাল প্রেশার, মানে ঘরের উষ্ণতায় বলতে পারো তুমি। এবার এটাকে নিয়ে আমরা কিছু হইচই করবো না, এসটিপিতে নিয়ে যাবো না। কেন, কারণ দেখো বলেছে যদি 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয় তবে এনটিপিতে কত আয়তনের H2 গ্যাস উৎপন্ন হবে। এখানে একটাই কন্ডিশন, এনটিপি বলে দিয়েছে, অন্য কোনো কন্ডিশন নেই। মানে এই রিয়াকশানটাও এনটিপিতে হবে, আর যদি আমি 4.5 গ্রাম জল দিই সেটাও আমার এনটিপিতেই হবে, অর্থাৎ কন্ডিশনগুলো সব জায়গাতেই দুটোতেই সেম আছে। সেই জন্য আমরা এনটিপি নিয়ে এত মাথা ব্যথা করবো না, এটা আমাদের গুলিয়ে দেওয়ার জন্যে দিয়েছে। এনটিপি মানে ঘরের উষ্ণতা, ন্যাচারাল রুম টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে আমরা নর্মালভাবে যেরকম করি সেরকম করে দেবো, অর্থাৎ 36 গ্রাম H2O ব্যবহার করে H2 গ্যাস পাওয়া যায় ক লিটার, 22.4 লিটার। তাহলে 1 গ্রাম H2 ব্যবহার করে H2 গ্যাস পাওয়া যাবে কত, 22.4 বাই 36 লিটার। তাহলে কত গ্রাম ব্যবহার করতে বলেছে, 4.5 গ্রাম। তাহলে 4.5 গ্রাম H2 ব্যবহার করে H2 গ্যাস পাওয়া যাবে 22.4 গুণিতক 4.5 বাই 36। দেখো দশমিক যদি তুমি তোলো দুটো জায়গা থেকে তাহলে কী হবে, নিচে 100 হবে। এবার যদি কাটাকাটি যায় 3 দিয়ে যাবে, 3 15 45, 3 12 36। আচ্ছা আবার 3 দিয়ে যাবে, 3 5 15, 3 4 12। আচ্ছা 4 কত, 4 5 20, 24, 4 6 24। তাহলে কত আসছে আমাদের, 5 6 23 0, হাতে রইল 3, 5 5 25, 26 27 28, 280। আর নিচে কিন্তু এখন 100 আছে, কত 100। তাহলে 280 বাই 100 সমান আমরা কি লিখতে পারি, 0.2 ঘর সরে আসবে, অর্থাৎ 2.8 লিটার। দেখো তাহলে আমরা ফাইনাল অ্যান্সার কি লিখব, যে অতএব 4.5 গ্রাম H2O অর্থাৎ জল
ব্যবহার করলে 2.8 লিটার H2 গ্যাস উৎপন্ন হবে। দেখো এই হলো আমাদের সিম্পল একখানা সোজা করা অঙ্ক। আশা করি তোমরা নিউমেরিক্যালটা বুঝতে পেরেছো। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই শেষ। যে কটা আমাদের নিউমেরিক্যাল হলো সেগুলোকে তোমরা প্র্যাকটিস করো। এছাড়াও তোমাদের কাছে যে যত যা বই অ্যাভেলেবেল আছে সেখান থেকে যা এর নিউমেরিক্যাল আছে সবগুলোকে তোমরা প্র্যাকটিস করো। তাহলে দেখবে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেকটা ইজ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস কি, আমাদের এই যে ছক মৌল এবং পারমাণবিক ভর, এটা আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। এবং এই যে রিয়াকশানগুলো, এই রিয়াকশানগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, এগুলো কিন্তু গিভেন থাকবে না। ওকে, আজকের মতো টাটা। আর এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো। আর খুব অল্প পরিমাণ, খুব সম্ভবত 8টা পরিমাণ প্রবলেম নিয়ে করানো হয়েছে। তোমাদের যদি আরও প্রবলেম নিয়ে এরকম প্রবলেম করাতে চাই, তোমাদের যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের এরকম ক্লাস আরও চাই। তাহলে অবশ্যই আমরা এর পার্ট 2 অর্থাৎ নিউমেরিক্যাল বেস প্রবলেম আমরা আরও উপস্থাপনা করব তোমাদের সামনে। আর আমাদের ওয়েবসাইট www.lrnr.in, সেখানে গিয়ে তোমরা ভিজিট করতে পারো। অনেক কিছু মেটেরিয়ালস PDF আকারে সেখানে দেওয়া আছে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী সময় পরবর্তী কোনো ভিডিওতে।